এসএসসি 2016 এবার শেষ সুযোগ সুপ্রিম কোর্টে। শেষ সুযোগ এ কারণেই বলছি, কেননা বর্তমান মুখ্যমন্ত্রী অর্থাৎ সিএম থেকে শুরু করে পর্ষদের আইনজীবী পর্যন্ত প্রত্যেকেই কিন্তু এই চাকরি বাতিলটাকে কিন্তু ঘুরিয়ে আনতে চাইছেন, অর্থাৎ পুনরায় তাদের কিন্তু চাকরিটা রক্ষা করতে চাইছেন এবং বিভিন্ন জনসভায় সাংবাদিকদের সামনেও কিন্তু ওনারা এই আশ্বাসই দিচ্ছেন যে চাকরিহারাদের আমরা পাশে আছি। এটা যেমন মুখ্যমন্ত্রী বলছেন, আবার একইভাবে কিন্তু পর্ষদের আইনজীবী বলছেন যে 5 মিনিটে এই রায়টাকে স্টে করা যাবে। সেটা কিভাবে করা যাবে সেটা ওনারাই ভালোভাবে জানেন। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি একজন অভিজ্ঞ সিনিয়র আইনজীবী, যিনি কেসটা লড়ছিলেন, উনি কিন্তু বলছেন যে 5 দশকের অভিজ্ঞতায় বলছি, অর্থাৎ 5 দশক বলতে কিন্তু 50 বছরের কথা বলা হয়েছে। ওনার 50 বছরের অভিজ্ঞতায় উনি বলছেন আন্তর্জাতিক আদালতে গেলেও কিন্তু একটি চাকরিও বাঁচবে না। সেখানে সুপ্রিম কোর্ট কী রায় দেবে সে ব্যাপারে আমরা অপেক্ষায় থাকব। কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু বলছেন যে ওনার 5 দশকের অভিজ্ঞতা বলছে সুপ্রিম কোর্টের পাশাপাশি যদি তারপরে আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়া হয় সেখানেও কিন্তু চাকরি বাঁচবে না, কেননা দুর্নীতি যে পরিমাণে হয়েছে সেখানে কিন্তু একজন ক্যান্ডিডেটেরও চাকরি থাকা সম্ভব নয়। এই ব্যাপারটাই আমরা একটু আলোচনা করার চেষ্টা করব আজকের এপিসোডে, কেননা একদিকে যেমন মুখ্যমন্ত্রী আবার একইভাবে পর্ষদের আইনজীবী বলছেন চাকরিহারাদের ওনারা পাশে রয়েছেন, সর্বসম্মতভাবে চেষ্টা করবেন এবং পুনরায় সেই চাকরিগুলিকে ফিরিয়ে নিয়ে আসবেন। এমনকি বলছেন যে 5 মিনিটের মধ্যে এই চাকরিটাকে স্টে অর্ডার করিয়ে নিয়ে আসবেন। দেখুন, স্টে অর্ডার ব্যাপারটা কিন্তু খুব বড়সড় ব্যাপার নয়। স্টে অর্ডার বলতে স্থগিতাদেশের কথা বলা হচ্ছে, তবে সেই স্থগিতাদেশ মানে এই নয় যে বিশাল কিছু ব্যাপার। কেন বলুন তো, যখনই সুপ্রিম কোর্টে এই কেসটা গ্রহণ হবে বা হিয়ারিংয়ের জন্য ডেট দিয়ে দেওয়া হবে, তখনই কিন্তু এটা স্টে অটোমেটিক পড়ে যাবে। কেন বলুন তো, প্রথমে আগে হাইকোর্টের রায়টাকে স্টে করতে হবে বা স্থগিতাদেশ দিতে হবে সেই রায়দানটাকে, তারপরেই কিন্তু সেই রায়দানের বিরুদ্ধে বা পুনরায় সেটা বিবেচনা করার জন্য হিয়ারিং ডেট আনা হবে। তাই স্টে অর্ডার হয়ে যাওয়াটা যে বিশাল কিছু বড় ব্যাপার সেটা কিন্তু নয়। এ ব্যাপারে আরেকজন সিনিয়র আইনজীবী প্রবীরবাবু কি বলছেন, হাইকোর্টের সিনিয়র আইনজীবী, সেই বক্তব্য আমরা জানব। যদিও তিনি এই মামলার সঙ্গে জড়িত নন, কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকে যে কথাগুলো বলেছেন সেটাও আজ আমরা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। দেখুন, এখানে যে মন্তব্যগুলো করছেন প্রত্যেকেই কিন্তু উচ্চপদস্থ কর্মচারীরা বলছেন। সেখানে একদিকে যেমন রয়েছেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে তেমন রয়েছে পর্ষদের আইনজীবী, আবার একইভাবে যিনি কেসটা লড়ছেন অর্থাৎ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়, উনিও কিন্তু কথাটা বলছেন এবং কারোর কথাই কিন্তু ফেলে দেওয়া যাবে না। প্রত্যেকের কথাই যুক্তিসঙ্গত, প্রত্যেকের কথার মধ্যেই কিন্তু স্ট্রেংথ আছে। আমরা ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব, কেননা আজ সোমবারই তো প্রথম এই ব্যাপারটা হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে এবং খুব দ্রুততা অর্থাৎ অতি দ্রুততার সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টে এই ব্যাপারটা উঠে আসছে। এখানে মোট 4টে এসএলপি দাখিল করা হয়েছে, যার সংখ্যা রয়েছে 36, 36.1, 36.2 এবং 36.3। যদি এগুলো ডিটেলসে খুব বেশি জানার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখুন, জেনে রাখুন, তাহলেই চলবে। মেন ব্যাপার লক্ষ্য থাকবে আজকে সুপ্রিম কোর্ট থেকে কি বার্তা আসে। 3 জন বিচারপতির বেঞ্চে এই মামলাটি হতে চলেছে, যার মধ্যে প্রধান বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস TY চন্দ্রচূড় রয়েছেন, তার মধ্যে সেই সঙ্গে রয়েছে JB পাডেওয়ালা এবং মনোজ মিশ্র, অর্থাৎ খুব তাবড় বিচারপতির আন্ডারেই কিন্তু এই মামলাটা গিয়েছে। এই 3 বিচারপতি যে বিষয়গুলি দেখবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো বাগ কমিটির রিপোর্ট, রুলস 17 প্রয়োগ, কোঅর্ডিনেট বেঞ্চের অর্ডার, বিকাশের সাবমিশন ইত্যাদি। দেখুন, এসএলপি নাম্বার 36, কেস নাম্বার এখানে রয়েছে, কেস নেম যেটা রয়েছে একটু জেনে রাখার চেষ্টা করতে হবে, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। এখানে অ্যাডভোকেট হিসেবে যারা থাকছেন তারা হলেন আরাধ্যা শর্মা, সিদ্ধেশ্বরী কোতোয়াল, ব্যাকেটে রয়েছে ক্যাভিয়েট, অর্থাৎ ক্যাভিয়েট দাখিল কিন্তু অটোমেটিক এনারা করে রেখেছেন, অর্থাৎ সিদ্ধেশ্বরী কোতোয়াল, সেই সঙ্গে শেখর কুমার এবং কুণাল চ্যাটার্জি। এবারে বলি এই ক্যাভিয়েট ব্যাপারটা কি।
দেখুন, যেদিনই হাইকোর্ট থেকে ঐতিহাসিক রায়দান করা হয়েছিল, অর্থাৎ 25,753 জনের চাকরি বাতিল করা হয়েছে, যার মধ্যে গ্রুপ সি, গ্রুপ ডি রয়েছে, 9, 10, 11, 12 শিক্ষক মহাশয়রা রয়েছেন। তার পরের দিনেই কিন্তু তখন থেকেই কিন্তু প্রত্যেকে বুঝতে পেরেছিলেন বা রাজ্য জুড়ে আলোড়ন সৃষ্টি হয়ে গিয়েছিল। এমনকি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, এমনকি পর্ষদ সভাপতি প্রত্যেকেই বলেছিলেন যে এই রায়ে আমরা খুশি নই, আমরা ভারতবর্ষের উচ্চতর আদালত অর্থাৎ সামান্য সুপ্রিম কোর্টে আমরা চ্যালেঞ্জ জানিয়ে সেখানে বিচারের জন্য যাব। ঠিক তার পরের দিনই কিন্তু পিটিশনারদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে এই ক্যাভিয়েট দাখিল করা হয়। এই ক্যাভিয়েটের মূল বিষয় ছিল যে যারা চ্যালেঞ্জ করে ওখানে অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছচ্ছে, তাদের পাশাপাশি যারা পিটিশনাররা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে শেষ পর্যন্ত এই ঐতিহাসিক রায় জয়লাভ করছেন বা ঐতিহাসিক রায় লাভ করছেন, তাদের বক্তব্য যেন শোনা হয়। এটাই ছিল ক্যাভিয়েটের প্রধান উদ্দেশ্য এবং এটাই হলো মেন। অর্থাৎ সিদ্ধেশ্বরী কোতোয়াল, শেখর কুমার এবং কুণাল চ্যাটার্জি, এই যে কেস নাম্বার এবং কেস নেম দেওয়া রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, এখানে এই উকিলরা কিন্তু বা এই আইনজীবীরা কিন্তু অলরেডি ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন। নেক্সট এসএলপি নাম্বার 36.1, এখানে কেস নাম্বার দেওয়া রয়েছে, কেস নেম রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রীনা কর্মকার। এখানে অ্যাডভোকেট হিসেবে থাকছেন কুণাল চ্যাটার্জি এবং তিনি কিন্তু অলরেডি ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন বা ক্যাভিয়েট ফাইল দাখিল করে রেখেছেন। এসএলপি নাম্বার 36.2, এখানে কেস নাম্বার রয়েছে, দেখুন কেস নেম রয়েছে গোপীনাথ ভাঞ্জা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে অ্যাডভোকেট হিসেবে থাকছে পিটিশনার হিসেবে পার্থশীল এবং ক্যাভিয়েট দাখিল করা রয়েছেন কুণাল চ্যাটার্জি। এবং 4 নম্বর যেটা রয়েছে দেখুন এসএলপি নাম্বার 36.3, কেস নাম্বার রয়েছে এবং কেস নেম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ভার্সেস বৈশাখী চ্যাটার্জি / ভট্টাচার্য। অ্যাডভোকেট হিসেবে রয়েছেন হিমা লরেন, সিদ্ধেশ্বরী কোতোয়াল ইনি ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন, শেখর কুমার ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন এবং কুণাল চ্যাটার্জি ক্যাভিয়েট ফাইল দাখিল করে রেখেছেন। এই হলো মোট 4টে এসএলপি বা দাখিল করা এসএলপি নাম্বার এবং তার ডিটেলস। এগুলোর ওপর কিন্তু আজ অর্থাৎ সোমবার সুপ্রিম কোর্টে এই বিষয়গুলি আলোচনা করা হচ্ছে। আমরা প্রত্যেকেই লক্ষ্য রাখবো আজকে কি তথ্য পাওয়া যায়, কেননা এর উপর নির্ভর করছে আগামী ভোটের গণনার 15 দিনের মধ্যে নোটিফিকেশানের সম্ভাবনা। সেই সঙ্গে 8 বছর অপেক্ষা করে থাকা নতুন ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়ে আসছেন তাদের ভবিষ্যৎ। কেননা বর্তমানে রাজ্য কিন্তু এই 25,753 জন ক্যান্ডিডেটকে নিয়ে নানাভাবে চিন্তিত। সেখানে আইনজীবী থেকে শুরু করে, সরকার থেকে শুরু করে, পর্ষদ থেকে শুরু করে A to Z সকলেই। কিন্তু যারা 2016 পরীক্ষা দিতে পারেনি কিংবা 2016 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত যারা এখনও পর্যন্ত একবারও এসএসসি দিতে পারেনি, তাদের ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু এই হাইকোর্টের আজকের যে তথ্য উঠে আসে বা যে আপডেট পাওয়া যায় তার উপর। এ ব্যাপারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কিন্তু একটা কথা বলেছিলেন, এই হাইকোর্ট থেকে যখন সুপ্রিম কোর্টে কেসটা যাচ্ছে তখন কিন্তু ওনার বক্তব্য ছিল এটাই, দীর্ঘ 5 দশকের আইনি অভিজ্ঞতার দায়িত্ব নিয়ে আমি বলছি, এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও কোনো লাভ হবে না। কেবল সুপ্রিম কোর্ট কেন, আন্তর্জাতিক বিচারালয়ে গেলেও কিন্তু এই রায় বহাল থাকবে। যতই যোগ্য অযোগ্যের বিভেদ করা হোক না কেন, এই মামলায় একজনেরও কিন্তু চাকরি বাঁচবে না। আরও বড় কথা বা আরও বড় ব্যাপার যেটা হলো, যেখানে কেলেঙ্কারি কিন্তু আরও কঠিন এবং আরও ভালোভাবে কিন্তু বা উজ্জ্বলভাবে কিন্তু সেটা প্রকাশিত হবে। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে এটাই হচ্ছে সবথেকে বড় কেলেঙ্কারি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু এই জায়গাটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন যে স্বাধীনতার পরে এটাই হলো সবথেকে বড় কেলেঙ্কারি। প্রাথমিকের রায় কিন্তু এর থেকেও ভয়ঙ্কর আকার নেবে। তিনি আগাম কিন্তু একটা ধারণা করছেন, আগাম কিন্তু একটা বার্তা দিচ্ছেন, যেখানে বলছেন যে প্রাথমিকের রায় কিন্তু এই এসএসসির থেকেও আরও ভয়ঙ্কর আকার নেবে।
কেননা 32,000 ক্যান্ডিডেটের চাকরি কিন্তু অলরেডি বাতিল করে দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চ থেকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। যদিও সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার করিয়ে আনা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে বর্তমানে যে আইনজীবী রয়েছেন, অভিজ্ঞ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কিন্তু বলছেন যে এসএসসির তুলনায় প্রাইমারিতে কিন্তু এই রায়দান আরও ভয়ঙ্কর আকার নেবে। সরকার সেটা ভালোভাবেই কিন্তু জানে। খারাপ লাগছে এই ভেবে সরকারের কৃতকর্মের ফল নিরপরাধ মানুষকে কিন্তু ভোগ করতে হবে। এই হলো বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সংক্ষিপ্ত বক্তব্য। আবার একইভাবে হাইকোর্টের অপর এক সিনিয়র আইনজীবী প্রবীরবাবুকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, যদিও তিনি এই মামলার সঙ্গে জড়িত নন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের মতো, কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকে বলেন, প্রথমত এই কথা যে যেহেতু হাইকোর্ট থেকে অলরেডি 3বার রায়দান ঘোষণা করা হয়েছে এবং 3বারের রায় একই ধরনের হয়েছে, এবং সুপ্রিম কোর্ট থেকে যখন পুনরায় সেটাকে রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়, হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয় পুনর্বিবেচনার জন্য, এবং বিশেষ বেঞ্চ গঠন করে সেটা পর্যবেক্ষণের জন্য নির্দেশ দেওয়া হয় এবং সেই বেঞ্চ থেকেও কিন্তু একই রায় আসে, তখন সেটাকে কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি স্টে করতে পারে না বা স্টে করবে না। এখন প্রশ্ন হলো, এই যে 25,753 জন ক্যান্ডিডেট তো আর কম সংখ্যক ক্যান্ডিডেট নন, প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট, এবং সবথেকে আকর্ষণীয় ব্যাপার এবং সবথেকে চিন্তনীয় ব্যাপার এটাই যে এই সকল ক্যান্ডিডেটরা কিন্তু ইলেকশন ডিউটির সঙ্গে জড়িত, এমনকি এদের ট্রেনিং পর্যন্ত হয়ে গেছে। তো এমতাবস্থায় এদেরকে যদি বাতিল করে দেওয়া হয় তাহলে কিন্তু ইলেকশনের ওপর ভীষণ প্রভাব পড়বে। সেখানে ভোট নেওয়া থেকে শুরু করে গণনা পর্যন্ত সমস্ত জায়গাতেই কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট চাইলে হয়তো মানবিকতার দিক থেকে এই সামার ভ্যাকেশনের সময়টুকু কিন্তু তাদেরকে পুনরায় বহাল রাখতে পারে, কিন্তু তাই বলে তাদেরকে স্টে করা, এটা কিন্তু করার সম্ভাবনা খুবই কম। দ্বিতীয় কথা, যারা যোগ্য তারা এই অযোগ্যদের জন্যই কিন্তু চাকরি থেকে বাতিল হয়েছেন। এখন প্রশ্ন হলো, কারা যোগ্য আর কারা অযোগ্য সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কারভাবে জানা যাচ্ছে না, কেননা আইনের নিয়ম মেনেই কিন্তু ওএমআর শিটগুলিকে মাত্র 1 বছর সংরক্ষণ করে রেখেছিল বর্তমান রাজ্য সরকার বা বর্তমান পর্ষদ। সেই 1 বছরের সময়সীমা অতিবাহিত হওয়ার সাথে সাথেই কিন্তু সেগুলিকে তারা নষ্ট করে ফেলে। হাইকোর্ট তখন তার যে ডিজিটাল কপি সেইগুলো বা ফুটপ্রিন্ট, ডিজিটাল ফুটপ্রিন্ট সেটা চায়, কিন্তু সেটা দিতে অপারগ হয়, সেটা দিতে অক্ষম হয়ে পড়ে বর্তমান পর্ষদ। স্বাভাবিকভাবেই কিন্তু হাইকোর্ট তখন সমগ্র প্যানেলটাই কিন্তু বাতিল করে দেন। এখন প্রশ্ন হলো এটাই, যোগ্য কারা অযোগ্য কারা সেটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন হাইকোর্টের পাশাপাশি যদি সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, সেখানেও কিন্তু আপনারা যে যোগ্য সেটার প্রমাণ চাওয়া হবে। এদিকে আবার ওএমআর শিটের নকল বা ওএমআর শিটের কার্বন কপি কিন্তু ক্যান্ডিডেটদেরকে পরীক্ষার সময় দেওয়া হয়নি, তাই তারাও যে চাইলে সেটা সুপ্রিম কোর্টের কাছে দাখিল করবে তারও সম্ভাবনা একদমই নেই বা অসম্ভব ব্যাপার। তাহলে যারা যোগ্য তারা যোগ্য কিনা বা আদৌ যোগ্য কিনা সেটা প্রমাণ করা কিন্তু একেবারেই অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়েই বা এরকমই মোট 17টা কারণকে গুরুত্ব দিয়েই বা 17টা কারণ দেখিয়ে কিন্তু হাইকোর্ট শেষ পর্যন্ত সমগ্র নিয়োগ প্যানেলটা বাতিল করতে বাধ্য হয়। প্রবীরবাবু এটাও জানান, আইনের প্রধান কথাই হলো শত শত মানুষকে অপরাধের কারণে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু একজনকেও নিরপরাধে যেন শাস্তি নেওয়া না যায়, সেটা সকলেরই লক্ষ্য। হাইকোর্টও সেটাকে কিন্তু বারংবারই মেনে চলেছে, কিন্তু শেষ পর্যন্ত উপায় না দেখে কিন্তু সেটা করতে বাধ্য হয়েছে। এখন দেখার সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কী চিন্তাভাবনা নেয়। এই হলো মেন ব্যাপার। এখন আপাতত এই সুপ্রিম কোর্টে এসএসসি দুর্নীতি মামলাই বলুন, এসএসসি নিয়োগ মামলাই বলুন, এসএসসি প্যানেল বাতিল মামলাই বলুন না কেন, কি হয় সেদিকেই লক্ষ্য রাখব। আপাতত এই মুহূর্তে যে বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার, যে বিষয়গুলো আমাদের জেনে রাখলে আগামী দিনে যে সকল তথ্য পাবো সেটা আমাদের কাছে আরও পরিষ্কার হয়ে উঠবে, এবং সেই সঙ্গে আগামী দিনে এসএলএসটির ভবিষ্যৎ কী,
নতুন এসএলএসটি কোন দিকে এগোচ্ছে, আদৌ ভোটের 15 দিনের মধ্যে অর্থাৎ গণনার 15 দিনের মধ্যে নতুন এসএলএসটি হবে কি না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে এই সুপ্রিম কোর্টের বক্তব্যের ওপর। আমরা সকলেই লক্ষ্য রাখবো সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কী তথ্য দেয়। যেই তথ্য দিক বা যে তথ্যই দিক না কেন, সেগুলো আমরা আপনাদের নিকট একে একে উপস্থাপন করব। আপনারা ভিডিওটি লাইক করার পাশাপাশি যদি ইনফরমেটিভ হয় তাহলে সেটা প্রয়োজনদের সাথে শেয়ার করুন। আর যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, সেটা পুরনো ক্যান্ডিডেট কিংবা যারা নতুন এসেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করুন, কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেয়। তো চলুন, আজ আপাতত এ পর্যন্তই। নো মোর টুডে। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।